সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবং সর্ববামে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আবদুল্লাহ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। ধন্যবাদ সবুজ। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না জানিয়ে আগামী নির্বাচন সহজ হবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আজ সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে এবছরের ডিসেম্বরে, আর প্রয়োজনীয় সংস্কার চাইলে 2026-এর জুনে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবারই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে আলাদাভাবে বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে বলে তার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 2 শতাধিক আসামিকে জামিন দিয়েছে আদালত। সবুজ, আরেকটি খবর গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমেও। ফিলিস্তিনের গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মির বিনিময়ে 30 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। যুদ্ধবিরতি শুরুর আগে 3 ঘণ্টায়ও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে অন্তত 20 ফিলিস্তিনিকে হত্যা করেছে। সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবরগুলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে যাই শামসুজ্জামান দুদুকে দিয়ে, যে আমরা বহুদিন পর মুক্ত পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছে বিএনপি, আমরা দেখলাম। কিন্তু এমন এক সময় জন্মদিনটা পালন করা হলো যখন বিএনপি চেয়ারপারসন নিজেই চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন, তার পরিবারের সদস্যরাও দেশের বাইরে রয়েছেন। সব মিলিয়ে কেমন গেল আসলে এবারের 89তম জন্মদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের? জি, আপনাকে ধন্যবাদ। শহীদ জিয়া রহমান, আমরা যাকে ছাত্র জীবন থেকে শুধু অনুসরণ না, হৃদয়ে স্থান দিয়েছি, এদেশের লাখো কোটি জনতা, সারা বিশ্বে যারা স্বাধীনতাকামী মানুষ, যাকে আপন মহিমায় তারা ভালোবাসে, সেই মানুষটি শহীদ জিয়া রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং জাতি মুক্ত করেছেন বলা যায় বিদেশি শক্তির কাছ থেকে। আমি তার জন্মদিনের রুহের মাগফিরাত কামনা করি এবং তাকে অনুসরণ করার জন্য এই দেশের ছাত্র জনতা, সকল মানুষের এই কারণেই অনুরোধ করি যে এমন রাষ্ট্রপতি, এমন নেতা, এমন মানুষ এর আগে পরে এই দেশবাসী শুধু না, দক্ষিণ পূর্ব এশিয়াতেই দেখা যায়নি। তার দিনটি জন্মদিনটি আমরা ইতিমধ্যে পার করেছি ক্যালেন্ডারের হিসাবে, কিন্তু তিনি আজন্মের আমাদের সাথী, তিনি আজন্মের আমাদের শিক্ষক, তিনি আজন্মের আমাদের নেতা। শহীদ জিয়া রহমানের প্রতীকী অর্থে কবরের মালা দেওয়া এবং স্বাভাবিক আলোচনা সভা, কিন্তু এর বাইরেও তিনি যে মানুষের জন্য যে কাজগুলো করেছেন এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে, সেটি একেবারেই অন্য যে কোনো রাজনৈতিক নেতা অথবা মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী সেটা যদি অনুসরণ করেন
তারা লাভবান হবে। যেমন এই দেশে অর্থনীতি মোড় ঘুরিয়ে দিয়েছেন কৃষি সেক্টরে, মানে যে আধুনিকায়ন, খাল কাটা, সেচের ব্যবস্থা এবং এখানে বিজ্ঞান ভিত্তিক যে প্রযুক্তির ব্যবহার তিনি প্রথম নিয়ে এনেছিলেন। যে দেশের মানুষ মানে দুর্ভিক্ষে না খেতে পেরে মারা গেছে, তার থেকে 2-3 বছরের মধ্যেই শহীদ জিয়া রহমান দেখিয়েছিলেন যে এই দেশ থেকে চাল রপ্তানি করা যায়। এদেশে গার্মেন্টস সেক্টরে তিনি যা করেছেন বলা যায় সেই একটা পিলার, অর্থনীতির পিলার, তার উপরে বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। তিনি প্রথম এই দেশ থেকে মানুষ বিদেশে পাঠিয়ে চাকরিরত করে সেই দেশেই আবার তারা যে রেমিটেন্সের নামে অর্থ তার স্বজন পরিজন দেশবাসীকে পাঠিয়েছে, সেটি মানে আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। মানে এর আরও অনেক অনেক বিষয় আছে, রপ্তানি থেকে শুরু করে 10 বছরের মধ্যে, 10 থেকে 11 বছরের মধ্যে স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে একেবারে শাহাদত বরণ পর্যন্ত শিক্ষা শিল্প থেকে শুরু করে যদি আলোচনা করতে চাই অনেক সময়ের ব্যাপার। তবে এতটুকু বলে দেওয়া যায়, তাকে অনুসরণ করলে যে কোনো মানুষ, যে কোনো রাজনীতিবিদ, যে কোনো শিক্ষক, যে কোনো মানুষ পরিশুদ্ধ একটি মানুষের, পরিশুদ্ধ একজন নেতা, পরিশুদ্ধ একজন কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন বলে আমার বিশ্বাস। জি, জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাইবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কেমন ছিলেন, বিশেষ করে যেটা দুদু বলছিলেন যে রাজনীতি কিংবা অর্থনীতি, আপনি তো যেহেতু অর্থনৈতিক সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন, রাজনীতি এবং অর্থনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে তার ভূমিকা কেমন ছিল, একজন রাজনীতিবিদ হিসাবে তাকে কেমন দেখেছেন? ধন্যবাদ। আমি শুরুতেই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকীটি আমরা কিছুক্ষণ আগে যে দিনটি অতিক্রান্ত হলো, সে উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনি রাজনীতি অর্থনীতির প্রশ্নটি করেছেন। আমি খুশি হতাম যদি তিনি গণমাধ্যমের জন্য কি করেছেন সেটা যদি আমার কাছে জানতে চাইতেন। তারপরেও আমি একটু মনে করি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব যে সেই বিষয়টা আলোকপাত করা। আমি প্রথমে তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটা অন্যভাবে বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ব্যক্তিগত ঋণ এবং সাংবাদিক সমাজের ঋণ, সেটা আমার মনে হয় কোনোদিন শোধ হবার নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ক্ষমতার পাদপীঠে না আসতেন তাহলে আমার অন্তত সাংবাদিক হওয়া হতো না, এবং আজকে আপনার এই টক শোতে সাংবাদিক পরিচয়ে উপস্থিতিটাও আমি এটি বিশ্বাস করি, দৃঢ় বিশ্বাস থেকে বলছি। কারণ আপনারা জানেন যে তিনি যখন ক্ষমতার পাদপীঠে আছেন তার আগে বাংলাদেশের পরিস্থিতি কি ছিল। সেই যে একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে সকল গণমাধ্যম, সকল সংবাদপত্র, তখন তো অন্য কোনো গণমাধ্যম তেমন ছিল না, বিটিভি ছাড়া সব সংবাদপত্র ছিল, সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, 4টি মাত্র সংবাদপত্র রাখা হয়েছিল। তখনকার বাকশালী শাসনের মানে তাদের যে স্তুতির জন্য, তাদের সমস্ত প্রেস লিস্টগুলা সেটি প্রকাশের জন্য 4টি পত্রিকা রাখা হয়েছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি 75 সালের 15ই আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে একে একে সকল বন্ধ করে দেয়া সংবাদ মাধ্যমগুলো, সংবাদপত্রগুলো খুলে না দিতেন এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমের যে অবারিত করে দিয়েছিলেন, তার প্রেক্ষিতে তার ধারাবাহিকতাই কিন্তু আমাদের মতো লোকজন সংবাদ মাধ্যমে আসার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি আপনারাও যারা তরুণ, যদি বাকশালের ধারাবাহিকতা থাকতো তাহলে তো আর বাংলাদেশের সংবাদ মাধ্যমের কোনো বিকাশ ঘটতো না। আমরাও বোধহয় সম্ভবত আজকের এই বাংলা ভিশন বলেন বা সংবাদ মাধ্যম যে আছে এগুলোর কোনো অস্তিত্ব থাকতো বলে আমার মনে হয় না। তো সেই দিক থেকে এই বাংলাদেশের সাংবাদিক সমাজের, আমি মনে করব পুরো সাংবাদিক সমাজের জন্যই, সাংবাদিক সমাজেরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটা ঋণের জায়গা আছে, সেই ঋণ পরিশোধযোগ্য না। সবচেয়ে বড় কথা হলো তিনি সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তিনি তার সময়ে তিনি সংবাদ মাধ্যমের গুরুত্ব তিনি অনুধাবন করতেন। সাংবাদিকদেরকে স্বাধীনভাবে লিখতে দিলে রাষ্ট্র যে লাভবান হয়, সরকার যে লাভবান হয়, সরকার যে উপকৃত হয়, এটি তিনি অনুধাবন করতেন। যে কারণে তিনি সবসময় সাংবাদিকদের উৎসাহিত করতেন যে আপনারা
আমার সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, সরকারের সমালোচনা। তিনি একটি সমালোচনামূলক রিপোর্ট হলে তিনি বঙ্গভবনে সেই সাংবাদিককে ডেকে নিয়ে তার সাথে কথা বলেছেন, আরও বিস্তারিত জানার চেষ্টা করেছেন এবং তার কাছে জানার চেষ্টা করেছেন যে এর থেকে উত্তরণের কি উপায়, আর একটু গভীরে গিয়ে যদি আমাকে জানান তাহলে আমি সেটা সমাধান করা আমার জন্য সহজ হয়। জানেন, সাংবাদিকদের গর্বের যে প্রতিষ্ঠানটি জাতীয় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব কিন্তু বর্তমান অবস্থানে যে ভবনটি আছে এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে দিয়েছিলেন। এই ভবনটা করার কথা ছিল আগা খানের। তিনি এসে বলেছিলেন প্রেস ক্লাবের অনুষ্ঠানে যে আমাদের জাতীয় প্রতিষ্ঠান একজন বিদেশি করে দিবেন, এটা ঠিক হবে না, আমি এটার সমস্ত ব্যবস্থা করে দিব। তিনি কিন্তু সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য তিনি কিন্তু পিআইবি, প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তিনি প্রেস কাউন্সিলটাকে বাস্তবায়নের জায়গায় নিয়ে গেছিলেন। তিনি কিন্তু দৈনিক দেশ নামক একটি পত্রিকা তার চিন্তার ফসল। সেই দৈনিক দেশের মাধ্যমে যে সাংবাদিকরা তৈরি হয়েছিলেন সেদিন, তারাই কিন্তু আজকের গণমাধ্যমে আপনি খোঁজ নিয়ে দেখেন যারা পেশাদার সাংবাদিক, এদের অধিকাংশই কিন্তু এই দৈনিক দেশ থেকে তারা কাজ করে এসছেন এবং তারা অত্যন্ত একজন দক্ষ সাংবাদিক হিসেবে সেখান থেকে গড়ে উঠেছে এবং সে তার পৃষ্ঠপোষকতায় দৈনিক দেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কোনোদিন সেই দৈনিক দেশে তিনি সরকারি কোনো এজেন্ডা, সেই দৈনিক দেশের মিটিংগুলোতে তিনি বলতেন যে আমার স্তুতি করার জন্য কিন্তু এই পত্রিকা করা হয়নি, এখানে শুধু আমার যে সরকারের ভুল ত্রুটি এগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এই সংবাদপত্র করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমরা কিন্তু অন্য কোনো রাষ্ট্র সরকার, বেগম খালেদা জিয়া অবশ্য তার ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, অবহিত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রথমবারের মতো মানে ঢাকার বাইরে, রাজধানীর বাইরে একটি মানে দৈনিক পত্রিকা সরকারি পৃষ্ঠপোষকতায় প্রকাশের ব্যবস্থা করেছিলেন। আপনি দৈনিক বার্তার কথা আপনি শুনেছেন যে রাজশাহী থেকে দৈনিক বার্তা প্রথম, যে উত্তরবঙ্গে তখন যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক ছিল যে ঢাকার একটি সংবাদপত্র সেই উত্তরবঙ্গে যেতে 2 দিন সময় লেগে যেত। তিনি অনুধাবন করেছিলেন যে মানুষকে যদি, বাংলাদেশের জনগণকে যদি মানে সরকারের সমস্ত কর্মকাণ্ড এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত করতে হয় তাহলে সংবাদ মাধ্যমকে সেই রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে। যে কারণে তিনি সরকারি পৃষ্ঠপোষকতার দৈনিক বার্তা প্রতিষ্ঠা করে সেখানে অনেক সাংবাদিকের কর্মসংস্থানের ব্যবস্থাগুলো করেছিলেন। তো এই জায়গাগুলো আমরা সে ধরনের একজন রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার যে মূল যে জায়গাটা, আমরা এখন স্বাধীনতার কথা বলি, বস্তুনিষ্ঠতার কথা বলি, তিনি কিন্তু একজন সেনা কর্মকর্তা হয়েও, একজন সৈনিক হয়েও তিনি কিন্তু গণতন্ত্রের প্রতি, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি তার যে কমিটমেন্টের জায়গা, এটা কিন্তু তখনকার সময়ে আমরা চিন্তা করলে অবাক লাগে যে সেই সময় তিনি এটা অনুধাবন করেছিলেন যে একজন সৈনিক হয়ে যে দূরদৃষ্টি সম্পন্ন, তার যে দূরদৃষ্টিটা সেটা কিন্তু আমরা তখন থেকে আমরা দেখতে পারি। এবং সাংবাদিকদের যে সম্মান তিনি করতেন, তিনি আপনি জানেন এনায়েতুল্লাহ খানের মতো একজন মেধাবী সাংবাদিককে তিনি কিভাবে সম্মানের জায়গায় বলে, ABM মুসার মতো লোক যিনি ভিন্ন মতের, যিনি শেখ মুজিব সরকারের MP ছিলেন, তাকে কিন্তু তিনি পিআইবি প্রতিষ্ঠাবার পিআইবিতে তিনি তাকে বসিয়েছেন, তিনি বাংলাদেশ টেলিভিশনে তাকে বসিয়েছেন, তিনি মতাদর্শ দেখেন নাই। কিন্তু ABM মুসা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে কিন্তু বিটিভির দায়িত্ব পালন করেছেন, পিআইবির দায়িত্ব পালন করেছেন। তো এগুলো আব্দুস সালামের মতো মানুষকে পিআইবির মতো এরকম একজন প্রথিতযশা সাংবাদিককে পিআইবির দায়িত্ব দিয়েছিলেন। তো এই জায়গাগুলো তার সময়ে কিন্তু বাংলাদেশ টেলিভিশন প্রথমবারের মতো রঙিন সম্প্রচার চালু হয়। এই জায়গাগুলো আমাদের সাংবাদিকদের জন্য তার প্রতি যে ঋণের জায়গাটা, অন্য প্রসঙ্গগুলো অবশ্য যাওয়া সম্ভব হয় নাই, যদি সুযোগ হয় অন্য কথা শুনবো। দুদু, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বলেছেন তার দল বিশ্বাস করে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবেন, কিন্তু তিনি আরেকটি কথা যোগ করেছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনটি এতটা সহজ নয়। তার এই বক্তব্যের কারণটা কি, বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আগামী নির্বাচন কি আসলেই সহজ নয়? না, প্রথম কথা বলি, বিএনপি অবাধ এবং সকল সংখ্যামুক্ত একটি নির্বাচন চায়, যে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, তার মতো করে তার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য তারা উদ্যোগী হতে পারে। সকল মত পথে বিএনপি, যেটা আমরা 19 দফার যে রাজনীতি আর সর্বশেষ 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি,
এর মধ্যেই কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থাটা আমরা নিজেরা যারা বিএনপি করি, ছাত্রদল থেকে উঠে আসা, তারা কিন্তু অবধারিতভাবে দেখেন যতগুলো এই দেশের সামরিক স্বৈরাচার এরশাদের লাগাতার আন্দোলন করেছে বিএনপি, এবং সে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু দেশনেত্রীর উত্থান, পরিচিতি, আপসীন নেত্রী হিসাবে তিনি পরিচিতি পেয়েছেন। সেখান থেকে সেই পথ আমরা তখন তো ছাত্র নেতা, তার সঙ্গে থেকে ছাত্রদল এবং অন্যান্য দলের সঙ্গে মিলে ডাকসুর নেতৃত্ব ছাত্রদলের হাতে তখন এই সামরিক স্বৈরাচারকে বিদায় গণঅভ্যুত্থান, যেটা 90-এর গণঅভ্যুত্থান, এটা সম্ভব হয়েছে। এরপরে যখন এই শেখ হাসিনার মানে ফ্যাসিজম, মানে একটার পর একটা নির্বাচন সে জালিয়াতির মধ্যে করছিল, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম চ্যালেঞ্জ করেন এবং তাকে একটা ঠুনকো এবং একেবারে সম্পূর্ণ মিথ্যা মামলায় শুধু তথাকথিত বিচারের নামে সাজাই দেয়নি, সেটা উচ্চ আদালত থেকে ডবল করছে। তারপরেও কিন্তু বিএনপি, তিনি জেলের মধ্যে ছিলেন, একেবারে মৃত্যুর কাছাকাছি, আল্লাহ তাকে রক্ষা করছেন, পৌঁছেছেন। কিন্তু ছাত্রদল বা বিএনপি বা তা বিএনপির অঙ্গ সংগঠন কেউ আপসীনতার মধ্যে যায়নি। এমন এই যে আমাদের এম ইলিয়াস আলী এখনো পর্যন্ত গুম, আমার চৌধুরী আলম নাই, প্রায় 1,500 নেতাকর্মী বিএনপির সব মিলিয়ে প্রায় 2000-এর ঊর্ধ্বে গুম খুনের শিকার হয়েছে। তো এই যে বিএনপির রাজনীতি, সেটা গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, সেই জায়গাটা আমরা মনে করি একটি জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য অবাধ নির্বাচনের দরকার। আমাদের নেতা যে কথাটা বলেছে যে কেউ কেউ মনে করতে পারে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, বিএনপি ঘরে বসে শুয়ে থাকলেও সবকিছু সম্ভব, কিন্তু এইভাবে তিনি দেখতে চাননি। চ্যালেঞ্জটা তিনি নিতে চেয়েছেন। সেই জন্যে মানুষ যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার এই দেশে প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ শেষ হয়নি। এই কাজটাকে অব্যাহত রাখতে হবে। চতুর্দিকে দেখবেন একটা গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে যে বিএনপি অপকর্মের মধ্যে যুক্ত হয়ে গেছে, চাঁদাবাজির মধ্যে যুক্ত হয়েছে। এখানেও আমাদের নেতা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন একেবারে যে এদের সঙ্গে বিএনপি সম্পর্ক নেই, শোকজ করছে, বসে করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বলেছে এদের জেলখানায় থাকা উচিত। তিনি তো সতর্ক করেছেন যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না, এমন কিছু তো করাই যাবে না, এবং একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এই পর্যন্ত কিন্তু শুধু মানে শোকজ না, ব্যবস্থাও নিয়েছে, স্বাস্থ্যমূলক ব্যবস্থাও নিয়েছে। তো এই সব বিচার বিশ্লেষণে যারা ব্যাংক দখল করছে, ক্লিনিক দখল করছে, মানে এরা কিন্তু আবার নিজের ভাবমূর্তিটা মনে করে যে তারা একমাত্র সৎ আর নির্ভীক, কিন্তু তাদেরকে মানুষ চিনে। এটা আসলে কারা দখল করেছে এটা দুনিয়ার লোক সবাই জানে, বললে পরে বা তারা একটু কষ্ট পাবে, তো হয়তো রাত্রি ঘুমও হবে না, সেটা নামটা নাই বলে, কিন্তু সবাই জানে এরা কারা। এরা তারা যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সমর্থন করতে খুব পছন্দ বোধ করছে, যারা মুক্তিযুদ্ধকে খুন করাতে মনে করছে তারা ইসলাম রক্ষা করছে। তো এই শ্রেণীর মানুষ বা রাজনীতিবিদদেরকে তারা বিএনপিকে টার্গেট করছে। সেই জন্য আমি খুব পরিষ্কারভাবে বলি যে বিএনপি বা জাতীয়তাবাদী শক্তি যে যেখানে যেভাবেই থাকুক না কেন, এই চ্যালেঞ্জ তাদের গ্রহণ করতে হবে যে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে। জি, জনাব এম আবদুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন দেশে যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি সংকট কেটে যাবে, আপনিও এটা মনে করেন কিনা? এ প্রশ্ন উত্তর জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং বিএফইউজের সাবেক সভাপতি জনাব এম আবদুল্লাহ। আমরা বিরতির আগে এম আবদুল্লাহকে প্রশ্ন করেছিলাম যে বিএনপির অনেক নেতাই বলছেন যে দ্রুত সংকট কেটে যাবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে, আপনি এটা মনে করেন কিনা? বিশেষ করে সরকার যেসব সংস্কার কাজে হাত দিয়েছে, এটা শেষ যদি না করা হয়, নির্বাচন যদি এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়, তাহলে কি আসলে সংকট কেটে যাবে?
এই বিষয়টি সামনে এ নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। 5ই আগস্টের বিপ্লবোত্তর বাংলাদেশে নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিতর্কটা অনেকটা ডিম আগে না মুরগি আগে, এরকম একটা বিতর্কের জায়গায় চলে গেছে। আমরা লক্ষ্য করব যে এই বিপ্লবটি, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা কিন্তু প্রচণ্ডভাবে যুক্ত আছে। সেই আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ যেন তেন ধরনের কোনো নির্বাচন কিন্তু চায় না। এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একদম জনপ্রতিনিধিত্বশীল এবং প্রশ্নহীন একটি নির্বাচন, যেখানে মানুষের ভোটাধিকারটা পুরোপুরি নিশ্চিত হবে, যে নির্বাচন হবে অহিংস, কোনো রকম সহিংসতাপূর্ণ নির্বাচন না, যেই নির্বাচনে অর্থ এবং পেশি শক্তির কোনো প্রভাব থাকবে না, এ ধরনের একটি নির্বাচন চায়। আমাদেরকে বুঝতে হবে যে নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু নির্বাচিত সরকার, কোনো নির্বাচিত সরকারের বিকল্প অন্য কোনো সরকার হতে পারে না। কিন্তু বাস্তবতার জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে এটাও অনুধাবন করতে হবে যে নির্বাচনটি যে ধরনের নির্বাচন মানুষের প্রত্যাশা, সেই নির্বাচনটা নিশ্চিত করার জন্যই কিছু আমাদের কাজ করতে হবে। সেই কাজের কথাই কিন্তু বলা হচ্ছে যে সংস্কারের কথা, যেটা আমরা বলছি। ইতিমধ্যে সংস্কার কমিশনের কয়েকটি রিপোর্ট জমা হয়েছে। আমরা যে কথাটি এর আগেও আমি বিভিন্ন টকশোতে বা আলোচনায় যে কথাটি বলার চেষ্টা করেছি, যে এই দুইটার মধ্যে আমরা একটা আরেকটাকে তার বিপরীতে না দাঁড় করানো, যে সংস্কার নির্বাচন একটা আরেকটার বিপরীতে তা না, একটা আরেকটার মানে সহায়ক হিসেবে আমরা যদি দেখি, তাহলে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই ন্যূনতম সংস্কারগুলো করতে হবে, তা না হলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমি সংস্কারগুলো কি আসলে হয়েছে? না, হয় নাই, এটা প্রক্রিয়াধীন আছে। এটার বিতর্কের জায়গাটা হচ্ছে যে এই সংস্কারের কার্যক্রমটার গতিটা ঠিক আছে কিনা, প্রত্যাশিতভাবে এটা এগুচ্ছে কিনা, এই জায়গাটাতে একটা বিতর্কের জায়গা আছে। আমরা জনগণের প্রত্যাশা বা রাজনৈতিক দলগুলো ক্ষমতা প্রত্যাশী, যে দুদুভাই যে দলের নেতৃত্বে আছেন, এই দলগুলো ক্ষমতা প্রত্যাশী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে এই সংস্কারের নামে এটা ইচ্ছাকৃতভাবে ক্ষমতাটাকে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার ক্ষমতাকে প্রলম্বিত করছে কিনা, এই ধরনের কথাগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা বিএনপির পক্ষ থেকে আসছে। এই আসার পেছনে বিএনপির চিন্তাধারার জায়গাটার সাথে কিছু কিছু হয়তো তারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে বাংলাদেশের, আমরা অতীতেও যদি দেখি যে ক্ষমতার নিয়ামক শক্তিগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খেলাধুলা করতে থাকে, এই খেলাধুলার নানা আশঙ্কার জায়গা তৈরি করছে বিএনপি। যেহেতু মানে সামনের দিনগুলোতে বিএনপি প্রত্যাশা করে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতাসীন হবে দীর্ঘ প্রায় 16-17 বছর বা 18 বছর পরে। তো এই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমি মনে করি, আমি ব্যক্তিগত বিশ্লেষণে যদি আমি বলি, তাহলে এখনো পর্যন্ত সে ধরনের পরিবেশ তৈরি হয় না। কারণ আমরা কি দেখছি? আমরা দেখছি এখনো আমলা শ্রেণীর মধ্যে এখনো পর্যন্ত সাংঘাতিকভাবে বিগত ফ্যাসিবাদী সরকারের যে প্রভাবগুলো রয়ে গেছে। পুলিশের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এখনো সেভাবে শুরুই হয় নাই কার্যকরভাবে, বলা যায় পুলিশ এখনো নিষ্ক্রিয়। আপনি একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে এই বাহিনীগুলোকে, পুলিশ থেকে শুরু করে আনসার বাহিনী থেকে শুরু করে বিডিআর থেকে শুরু করে ইভেন সেনাবাহিনী এই নির্বাচনের সাথে যুক্ত হবে, দেশপ্রেমিক সেনাবাহিনী। এসব জায়গাগুলোতে এখনো আমরা যতটুকু মানে আবডালে থেকে যেসব খোঁজ খবর আমরা পাচ্ছি, তাতে আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে ধরুন যে আগামী মাসে একটি বা 3 মাসের মাথায় একটা নির্বাচনী শিডিউল দেওয়া হলো, এই সেট আপ, এই প্রশাসন, এই ডিসি, এই ইউনো, এই পুলিশ বাহিনী, এই মানে বাহিনীগুলো তত্ত্বাবধানে এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারছি না। তো তাহলে সমাধানটা কি, যে এটা কেন হচ্ছে না? এই জায়গাটাতে কাজের গতিটা খুবই মন্থর। এটাই মানে দুঃখজনক জায়গাটা হচ্ছে এটা যত দ্রুত এসব জায়গাতে সংস্কার করে একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করা, একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেটা একটা পজিটিভ দিক। সেখানে নির্বাচন কমিশন সম্পর্কে বড় ধরনের কোনো
ক্ষমতা প্রত্যাশী কোনো দলের মধ্যে সে ধরনের কোনো অভিযোগ নেই, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু শুধু একটা কমিশন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বাংলাদেশের বাস্তবতায় প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, পুলিশ বাহিনী যদি ন্যূনতম নিরপেক্ষতা তাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কি দেখব? এখনই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নাই সক্রিয়ভাবে মাঠে, বাকি যে দুটি বড় দল আছে এদের মধ্যে এখনই দ্বান্দ্বিক একটা অবস্থার জায়গা তৈরি হয়ে যাচ্ছে দিনে দিনে। যদি এই দ্বান্দ্বিক অবস্থাটা আরো গভীর হতে থাকে এবং প্রশাসন যদি নিরপেক্ষ জায়গা না থাকে, তাহলে কিন্তু একটা অহিংস একটা সুষ্ঠু পরিবেশের একটি নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কিন্তু শঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। এই জন্যই প্রশাসনিক যে সংস্কারের কথা এসছে, যে পুলিশের যে সংস্কারের কথা এসছে, এটা যত দ্রুত করে একটি নির্বাচনের দিকে যাওয়া যায় সেটাই জাতির জন্য একটা সুখকর হবে। আর এই বিরোধের জায়গাটা, ব্যবধানের জায়গাটা, পারস্পরিক বিদ্বেষের জায়গাটা যত বেশি বেশি আমরা আমাদের সামনে আসবে, ততই আমাদের মধ্যে আবারও নতুন করে সংকট তৈরি হবে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কি একটি আমরা কি শান্তিপূর্ণ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা আদৌ সহজ হবে কিনা, এই সংকট জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। জি, যেটা আপনি বলছেন যে দ্বান্দ্বিক পরিস্থিতি, এই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি মহাসচিব আজকেও বলছিলেন সংস্কার এবং নির্বাচন এই দুটো একসাথেই চলতে পারে, এ নিয়ে মতবিরোধের কোনো জায়গা নেই। তাহলে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যের জায়গাটা কোথায় আসলে? না, জায়গা নেই তো, কোনো মতপার্থক্য নাই, কোনো দ্বন্দ্ব নাই। তাহলে সরকার যেখানে বলছে সংস্কার কার্ড নির্বাচন যদি শেষ করতে হয় তাহলে আগামী মাসের মাঝামাঝি সময় নির্বাচন হতে পারে, আগামী বছরের, কিন্তু বিএনপি তো বলছে যে এটা হয়তো এই বছরের মধ্যে নির্বাচনটা চাইছে। এই নিয়ে কোনো সংঘাত নেই, দ্বন্দ্ব নাই। সরকারে বরঞ্চ কিছু কিছু উপদেষ্টা আছে যারা 53 বছরের ভিতরে রাজনৈতিক নেতারা বা দল কিছু করেছে তারা মনে করে না, এরকম উপদেষ্টা আছে এবং প্রকাশ্যে তারা এই কথাগুলো বলেছে। এমন অনেক সরকারের সমর্থক আছে, তারা বরঞ্চ বলছে যে নির্বাচন যারা দ্রুত চাচ্ছে তারা গণশত্রু। হ্যাঁ, এত বড় মারাত্মক কথা দেখা গেল হাসিনাও বলে নাই। নির্বাচন চাওয়া মানে গণশত্রু। তাহলে আমি গণতন্ত্রের উত্তরণ কিভাবে হব? গণঅভ্যুত্থানের মধ্য থেকে আরেকটা গণঅভ্যুত্থানের মধ্য থেকে ক্ষমতায় যেতে হবে? নির্বাচন করব না তো, কারণ বললেই তো গণশত্রু, তাই না? আমার কাছে মনে হয়েছে যে সকালে ভোরের সূর্য দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। 5.5 মাস পার হয়েছে, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ না, 5.5 মাস। আরো 5 মাস গেলে 1 বছর হয়ে যাবে। তাহলে এই সরকারের ঘোষণা অনুযায়ী 1 বছর পার হয়ে যাবে। কিন্তু 15 মাসের যে জঞ্জাল, 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল যদি দূর করতে হয় সেই 5 মাস কি যথেষ্ট? একে মানে মুক্ত করতে হবে কেন? জঞ্জাল এদের পরিষ্কার করতে হবে না। এই কাজটা তো কোনো শিক্ষকের না, কোনো ব্যবসাদারের না, এটা রাজনীতিবিদদের কাজ। তাহলে আমরা সংস্কারের কথা বলছি কেন? কে সংস্কারের কথা বলছে? সংস্কার হচ্ছে এই সরকারকে মানে একটা ভালো নির্বাচনে যে কাজগুলো করা দরকার। যেমন একটা মানুষ যদি কাপড় চোপড় না পরে যেতে রাস্তা নেমে পড়ে, তাকে স্বাভাবিক বলা যাবে না। কাপড় চোপড় পরা, তাই কাপড় চোপড় পরার জন্য লন্ডন থেকে কাপড় আনতে হবে, প্যারিস থেকে সেলাই করতে হবে, বলতে পারে তো। কিন্তু আব্দুল্লাহ সাহেব যেটা বলছিলেন যে আসলে নির্বাচনের জন্য পুলিশ বা প্রশাসন কেউই তো প্রস্তুত না, কিংবা তাদের মধ্যে এখনো সেই পরিবেশ তৈরি করা হয়নি। আপনি কি মনে করেন নির্বাচনের জন্য? আব্দুল্লাহ সাহেবের কথা। এই দেশে শেখ হাসিনাকে পরিবর্তন করার জন্য পুলিশ লাগে নাই। এই যে সিএসপি, আইএসপি, অমুক তমুক যে প্রশাসনে, এদেরও লাগে নাই। ছাত্র জনতা, পেশাজীবী রাজনৈতিক দলই যথেষ্ট। এদের লাগবে কেন? মারের উপর কোনো ওষুধ নাই। এরা আগের পুলিশ আর এখনকার পুলিশ এক জিনিস না। আগের প্রশাসন আর এখনকার প্রশাসন একটা ঠ্যাং ভেঙে ফেলবে যদি ভোট হাসিনার আর মাঝরাত্রি করতে হবে এই বলে যদি কোনো সচিব গিয়ে কোনো জেলায় বসতে চায়। এইগুলো সংস্কার কি? 5 মাসের ভিতরে একটা সচিব চেঞ্জ হয়েছে নাকি? 5 বছরে তো কিছু হবে না। মানুষের ক্ষমতা, মানুষের যে উৎসাহ,
মানুষের যে রাস্তা নেই, শিশুরা পর্যন্ত ভূমিকা পালন করছে। কোনো সচিব ভূমিকা পালন করছে নাকি গণতন্ত্রের জন্য? কোনো পুলিশকে দায়িত্ব পালন করে? বরঞ্চ ওই অনিয়মকে তারা রক্ষা করতে চাইছে। তাহলে ভালো নির্বাচনের জন্য পুলিশ খুব যথেষ্ট আমার বিবেচনায়। মানুষের রাজনৈতিক দলের নেতা কর্মীদের জনগণের উৎসাহটা কোন জায়গায়? আদৌ তাদেরকে আমরা একটা ভালো নির্বাচনের জন্য তৈরি করতে পারছি কিনা? সচিবকে তৈরি কোনো লাভ নাই। তারা যে প্রমাণ গত 16 বছরে দিয়েছে, আর এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে, এখনো পর্যন্ত দিচ্ছে। এই সামান্য বাজারে সিন্ডিকেট ভাঙতে পারে না। এদের উপর নির্ভর করতে হবে আমার। এই কাজটি হচ্ছে দক্ষ এবং চৌখস যদি একটি সরকার আসে, যে সরকারের কথা আমরা জানি শহীদ জিয়া রহমান, ওই রকম শেখ মুজিবের মতো মুজিব কোট পরে ভাষণের সরকার হলে হবে না। সরকার তো হতে হবে ইফেক্টিভ, যারা জনকল্যাণমুখী। দুটোই তো সরকার। ঠিক তেমনি এই সরকারও ভালো নির্বাচন করতে চায়। আর এই সরকারের দায় কিন্তু এই সরকারের না, এই সরকারের দায় আছে সকল রাজনৈতিক দলের কাঁধে রয়েছে, শ্রেণী পেশার উপর আছে। কারণ এরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না। সব রাজনৈতিক দলকে এখন ঐক্যমতে পৌঁছাতে পেরেছে নির্বাচন প্রশ্নে? 100 বার। কিন্তু কেউ পরে নির্বাচন চাই, কেউ এখন নির্বাচন চাই। না না, সে পরে এখন এটা তো কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আমি তো একটু আগে বললাম যে মাইন্ড সেট আপটা আগে করতে হবে, যে আপনি গণতন্ত্রে ফিরতে চান কিনা। গণতন্ত্রে ফিরতে চান না, তাহলে তো ইলেকশনের দরকারই নেই, এখন তখন না ইলেকশন। তাহলে গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হবে, রাস্তায় নামতে হবে। সেটা যে কোনো রাজনৈতিক দলের আগে দেখে সভ্য ভব্য প্রক্রিয়াটা কি, স্বাভাবিক প্রক্রিয়াটা কি, নির্বাচন। এই নির্বাচনটাকে ভালো করতে হবে। কিন্তু এই অভ্যুত্থানের পরপরই তো আপনারাই বলেছিলেন যে আসলে সরকার যে কাজগুলো হাত দিয়েছে বা তাদেরকে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য যৌক্তিক সময় বিএনপি তাদেরকে দিতে চাই। তাহলে এখন তাড়াহুড়ো কি করছে নির্বাচন প্রশ্নে? কে বলছে তাড়াহুড়া করছে? আমরা যৌক্তিক সময়ের কথা বলছি। সেটা কখন? আমরা 5 মাসেও যদি একটা লোক মানে সেই ধরনের একটা রোড ম্যাপের কথা চাইছি, যে কোন তারিখে, কোন মাসে, কোন বছরে করবেন, তো গোলাপি একটা কথা কয় না, খালি পরে যে এই মাসে, এই বছরের শেষে না আগামী বছর প্রথমে। তো এই যে কোনো একটা পরীক্ষা, একটা বিয়েরও যদি দিতে চান, তো বিয়ের দিন ঠিক করতে হবে। এই বছরের শেষে আর আগামী বছর প্রথম বিয়ে হবে, এটা বলে বিয়ে হবে না। পরীক্ষা দিতে যায় যে ছেলেমেয়েরা, তাদেরও একটা ডেট দিতে হবে। কিন্তু এত বিচক্ষণ এবং পণ্ডিত মানুষের যে সমাবেশ আমাদের, এই এত মানে বিচক্ষণ এবং পণ্ডিত মানুষের গভর্নমেন্ট এর আগে হয় নাই। এদের কাছ থেকে যদি এই সুনির্দিষ্ট না পেয়ে যদি কোনো ভদ্রমহিলা বলে বসে উপদেষ্টা হিসাবে যে 53 বছরে এদেশের রাজনীতিবিদরা কিছু করে, তখন মনে হয় যে আগামী 53 বছর এরা থাকতে চাচ্ছে, যদি কেউ মনে করে বসে, তখন কি হবে? জনাব আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেম অনুযায়ী নির্বাচন হবে, সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকে ভোটার তালিকা হালনাগাদের কাজও শুরু হচ্ছে। যদিও প্রেস সচিব বলেছেন ভোটের দিনক্ষণটা ঠিক হবে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। আসলে রাজনৈতিক দলগুলো কি আসলে নির্বাচন প্রশ্নে একমত হতে পেরেছে? আপনার কি বিশ্লেষণ? প্রথম কথা হচ্ছে, আমার আগের কথাটাকে মনে হচ্ছে যে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি কিন্তু এই কথাও বলেছি যে রাজনৈতিক সরকারের বিকল্প নির্বাচিত রাজনৈতিক সরকার। অনির্বাচিত কোনো সরকার কোনো রাষ্ট্রের জন্য কোনোভাবেই দীর্ঘমেয়াদে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এই কথাটি কিন্তু আমি আগেও বলেছি, আবার রিপিট করছি। আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করেছি, দুদুভাই যে কথাটি বলছেন যে নির্বাচন করার জন্য প্রশাসন দরকার নাই বা এটা গুরুত্বপূর্ণ না বর্তমান প্রেক্ষাপটে, তিনি এটা বলতে চাচ্ছেন, এই জায়গায় আমি বিনয়ের সাথে আমি দ্বিমত করছি। কারণ আপনি নির্বাচনের ব্যালটটা কার হাতে যাবে? এটা কি বিএনপির কোনো নেতাকর্মী, জামাতের কোনো নেতাকর্মীর কাছে যাবে, নাকি প্রশাসনের লোকজনের হাতে যাবে ব্যালটটা? ব্যালট বাক্সটা কার হাতে, কার হেফাজতে যাবে? এগুলো বিতরণ নির্বাচন কমিশন থেকে কার হাত দিয়ে বিতরণ হবে? প্রশাসনের মাধ্যমেই তো বিতরণ হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যারা হবেন, যারা ভোটের ফলাফলটা যারা মানে একসাথে করে ডিক্লেয়ার করবেন, তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের কর্মী হবেন না। তারা হবেন জেলা প্রশাসক এবং ইউনোর পর্যায়ের বা এই জাতীয় প্রশাসনিক লোকজন। এইসব জায়গাগুলোতে আমরা কি গত 15 বছরে যে
সাতটা আটটা লেয়ার পর্যন্ত দলীয়করণ, ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকে যে সেট আপটা করা হয়েছে, এই সেট আপটা কি আমরা এর মধ্যে ভাঙ্গার সুযোগ হয়েছে? নতুন কোনো দুই একটা মানে বিসিএস এর মাধ্যমে কিছু কি নিয়োগ, নতুন প্রক্রিয়া কিছু নিয়োগ পেয়েছে যারা মোটামুটি দলনিরপেক্ষভাবে ভূমিকা পালন করার মতো, যাদের উপর আস্থা রাখা যায়, এরকম কি নিয়োগ করার? এত এই 5-6 মাস প্রায় হয়ে যাচ্ছে যখন, তখনও কি আসলে আগের সরকারের কোনো ছায়া কি প্রশাসনের মধ্যে এখনো রয়েছে? পুরোপুরি রয়ে গেছে। এই কারণে আপনি রাতারাতি এতগুলো লোক, কারণ বাকিগুলোতে ভিন্ন মতের সবাইকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে গত 15 বছরে। যাদেরকে একদম ব্লাড টেস্ট করে যাদেরকে রাখা হয়েছে এখনো পর্যন্ত তারাই আছে। এখানে যে কাজটি করা হয়েছে যে যাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছিল, যাদেরকে প্রাপ্য প্রমোশন দেওয়া হয় নাই, তাদের এই বিষয়গুলো দিয়ে কিছু কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এদের মধ্যেও দক্ষতার অনেক জায়গায় দক্ষতার কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু দীর্ঘ বছর 5-10 বছর যাবৎ বেকার ছিল, ট্র্যাকের বাইরে ছিল, তাদের মধ্যেও অনেক জায়গায় দক্ষতার কিছু সমস্যার জায়গাটা আছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাঠ পর্যায়ের প্রশাসন পুরোপুরিভাবে যে সেই আগের সরকারের দলীয়করণের যে গ্রাস, সেই জায়গাটা থেকে খুব বেশি কিন্তু বের করা সম্ভব হয় নাই। অনেকে গাপটি মেরে আছেন, আপাতত চুপ মেরে আছেন, আপাতত লাইন দিয়ে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু নির্বাচনী পরিবেশ যখন একটা নির্বাচনের অবস্থায় চলে আসবে, তখন কিন্তু সরকারের নিয়ন্ত্রণটা কিছুটা কিন্তু প্রশাসনের উপর শিথিল হয়ে যায়। কারণ নির্বাচনকালীন আইন কানুন এগুলো সবাই চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। তখন কিন্তু এরা অনেকেই নানান ধরনের সুযোগ নেওয়ার জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। এই কারণে যে প্রশাসনিক যে পুনর্বিন্যাসের কথা, সংস্কারের কথাগুলো এসছে, এটা আমি আগেই বলেছি যে এই সংস্কারের নামে দীর্ঘমেয়াদে একটা আনলিমিটেড টাইম পর্যন্ত একটা অনির্বাচিত সরকার থাকবে, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এটাকে গতি আনার জায়গাটাতে সবার জোর দেওয়া দরকার। দুদুভাই যে কথাটি বলছেন 5.5 মাস, 5.5 মাস একটা সময়, নিশ্চয়ই একটা কম সময়, কিন্তু এটাও আবার স্মরণ রাখতে হবে যে শেখ হাসিনার মতো একটা ফেসিবাদী সরকারের পতনের পরে 2-3 মাস কিন্তু এখানে সরকারের এই রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ নিতেই কিন্তু হিমশিম খেতে হয়েছে। হ্যাঁ, পুলিশ কাজ করতে পারে নাই, আপনার পুলিশকে অ্যাক্টিভ করা যায় নাই তো কয়েক মাস ধরে। ট্রাফিক পুলিশকে রাস্তায় কাজ করাইতে 2-3 মাস লেগে গেছে তাদেরকে অ্যাক্টিভ করতে। ইভেন নানান শ্রেণীর অন্তত শতাধিক গ্রুপ আন্দোলনে নেমেছিল দাবি দাওয়া নিয়ে, এবং নানান বেশে তাদেরকে তারা পতিত সরকারের সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করার জন্য, প্রথমে তো সরকারের প্রথমে একটা দায়িত্ব নির্বাচন, যেমন একটা দায়িত্ব, পাশাপাশি সরকারের প্রাথমিকভাবে নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের ন্যূনতম যে জায়গাটি চাহিদার জায়গাটা, এগুলোকে অ্যাড্রেস করার একটা জায়গা ছিল। এগুলোতেই তো 2-3 মাস চলে গেছে, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। একই সঙ্গে সরকারের যে সমান তালে যে সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ড সংস্কারের জায়গাগুলো হওয়া দরকার ছিল, এই জায়গাটা তো আমি মনে করি যে ঘাটতির জায়গা ছিল। এটাকে আরো কিভাবে গতিশীল করা যায়, কত দ্রুত এই সংস্কার যে প্রস্তাবগুলো এসছে, গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো কিন্তু সরকারের হাতে অলরেডি চলে এসছে। এখন যদি এটাতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেটা একটা সনদ তৈরির কথা বলা হচ্ছে, সেই সনদের আওতায় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, এটা যত দ্রুত করা সম্ভব হবে ততই আমি মনে করি যে রাজনীতিকদের মধ্যে যে বিভেদ, অবিশ্বাসের জায়গাটা, এই অবিশ্বাসের জায়গাটা নিয়ে কিন্তু সরকার জন্য চলা কঠিন হবে। এই বাস্তবতা মানতে হবে। এই অবিশ্বাসের জায়গায় রাজনীতিক যা সন্দেহ করছেন যে এই সরকার ইচ্ছাকৃতভাবে প্রলম্বিত করতে চাচ্ছে কিনা, এই অবিশ্বাস দূর করার দায়িত্ব এই সরকারের আছে। আমি মনে করি না, ডক্টর ইউনূস প্রথমেই বলেছেন যে আমি কিন্তু আমার ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আমি এসেছি, আপনারা যখন চাইবে না, ছাত্ররা যখন চাইবে না চলে যাব। কিন্তু একই সঙ্গে ডক্টর ইউনূসকে এটাও মনে রাখতে হবে যে এখানে বড় রাজনৈতিক দলগুলো না চাইলেও কিন্তু তার পক্ষে দেশ পরিচালনা করা কঠিন হবে। যে বাস্তবতা মেনেই তাকে কিন্তু দ্রুত এই সংস্কারের জায়গাগুলোকে আগে এগিয়ে নিতে হবে। সরকার কি আসলে দীর্ঘসূত্রিতা করছে কিনা, বা দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে যেটা আনলিমিটেড সময়ের কথা বলা হচ্ছে, সরকার কি আসলে সেই দিকে এগুচ্ছে? শুনেন, মানুষের শক্তি, জনগণের শক্তি, এটি যদি পরিমাপ করতে কেউ ব্যর্থ হয়, সে রাজনৈতিক দল বা সরকার বা যে কেউ, তার জন্য বিপদ অপেক্ষা করে। যেমন শেখ হাসিনা এই গণমানুষের শক্তি কখনো তোয়াক্কাই করেনি। সে পুলিশ, প্রশাসন, তার রাজনৈতিক ক্যাডার, গুন্ডা বাহিনী, এগুলোকে সে খুব শক্তিশালী মনে করেছে। আর এটার বাইরে যে শক্তি, সেটা তো গত 5 মাস আগে দেখা গেছে কি শক্তি। যেমন 71 সালের মুক্তিযুদ্ধের সময়
হাফ প্যান্ট পরা ছেলেপিলেরাও মুক্তিযোদ্ধার অংশ হিসেবে মনে করছে, কিশোররাও মনে করছে, এবং পাকিস্তানের মতো চৌখস সেনাবাহিনীকে তারা পরাজিত করছে। ভারতে 15,000 মারা গেছে মানে এই নয় যে ভারত একেবারে এই মুক্তিযুদ্ধ তারা জয়লাভ করাই দিছে, লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ এটা তারা মারা গেছে। ঠিক তেমনি আমি মনে করি মূল যে শক্তি, জনগণের যে শক্তি, সেই শক্তি সম্বন্ধে অনুধাবন করতে হবে। এই এখন যারা ডিসি, এসপি, টিএনও, সচিব যারা আছে, তার 99% এখনো পর্যন্ত আগের সরকারেরই, আওয়ামী লীগেরই রিক্রুট। কিন্তু তারা এখন মানে সময়ের সব থেকে চৌখস এবং নির্ভেজাল এবং ভদ্র কিসের জন্য মনে করে? এই গণ-অভ্যুত্থানের কারণে মনে করে। আমি সেই শক্তিকে সরায়ও দিচ্ছি না, নতুন করে বসাচ্ছিও না, আবার বলছে এটা পরিবর্তন করতে হবে। এই জায়গায় আমার আপত্তি আছে। এই লোকগুলোকে দিয়ে যদি আমি কাজ না করতে পারি, তাহলে একটা যেমন 60 লক্ষ মামলা, 60 লক্ষ মানে আসামি, 2.5 লক্ষ মামলা, 5.5 বছরের ভিতরে খুব বেশি হলে 1 লাখ মামলা, আসামির মামলা গেছে। এইটা একটা অর্ডার, অফিস অর্ডারে হতে পারে, যেভাবে অফিস অর্ডারে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে, সাজা পর্যন্ত মওকুফ হয়েছে। কিন্তু একটা সাধারণ রাজনৈতিক কর্মী একটা অফিস অর্ডারে কোনো মামলা থাকে না, এটা করা যায়নি। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ভালো নির্বাচন স্বল্প সময়ের মধ্যে চাই কিনা। একটা দল পাইছে 1টা কি 2টা সিট, সর্বোচ্চ হচ্ছে 18টা সিট অন্য দলের সঙ্গে থাকলে। আর বিএনপি 3 বার সরকার পরিচালনা করছে। এমন অনেক রাজনৈতিক দল আছে যাদের 100 বছরের রাজনৈতিক দল, কিন্তু তারা এখনো পর্যন্ত নির্বাচনে কামিয়াব হয়নি। আমি কাউকেই ছোট করতে চাই না, কিন্তু আমি একটি সিদ্ধান্ত নিতে গিয়ে দেখলাম 7টা রাজনৈতিক দলের একমত আর একজন সরকার পরিচালনা করা তার সিদ্ধান্ত, এই একটা না 7টা, তাহলে আপনি 100 বছরেও সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি আরেকটু সোজা করে জানতে চাই, একটা কেউ কেউ অংশ বলার চেষ্টা করছে বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন প্রশ্নে এক ধরনের মতদ্বৈধতা তৈরি হয়েছে, এমন কোনো মত পার্থক্য কি আসলে তৈরি হয়েছে? আমি তো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে চাই। কেউ যদি পথ ছাড়বে না, হাঁকবেও না, বাংলা ভাষায় যেটা বলে, একটা সিদ্ধান্ত আসতে হবে। তো আমি নির্বাচনে যাব না যাব না, এখন নির্বাচনে না গেলে আমি একে স্পষ্ট করে বলতে পারি সেই ফ্যাসিজমের যে মানে সিস্টেমটা সেটা সে রক্ষা করতে চায়। মানুষের ভোটাধিকার, মতামত এটা সে নিতে চায় না, তাহলে তো গণতন্ত্রে সে যেতে চাচ্ছে না। তাহলে আমি তার সঙ্গে থাকবো কেন, বা দেশবাসী তার সঙ্গে থাকবে কেন? সেই জন্য একটা জায়গায় জনগণের, সেটা আপনি 6 মাসে করেন, 1 বছর করেন, 1.5 বছর, আমার আপত্তি নাই তো। আপনি বলেন নির্বাচনে যাবে, কিন্তু নির্বাচনে যাব না, নির্বাচনের কথা যারা বলছে তারা গণশত্রু, এই জায়গায় তাদের সঙ্গে আমার ডিফার আছে। জি, জনাব আব্দুল্লাহ, আপনার কাছে আরেকটি প্রসঙ্গ জানতে চাইবো যে যেহেতু বিশেষ করে শেখ হাসিনার পদচ্যুতির পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা বেড়ে গেছে, বিশেষ করে সবাই এক ধরনের সংস্কার চায়, পরিবর্তন চায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গুণগত পরিবর্তনের কথা অনেকে বলছিলেন। আমরা তো অনেকদিন দেখছি, বা এই 5-6 মাস হয়ে গেল, এই সময়ের মধ্যে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত পরিবর্তন ঘটেছে অভ্যুত্থানের আগে এবং এখনকার সময়ে? এটা অবশ্য আপেক্ষিক একটা ব্যাপার, যে একেবারে ঘটেনি আমি কিন্তু এটা বলবো না। আমি যেটা বলতে চাই যে নিশ্চয়ই কিছু না কিছু অনুধাবন করতে শুরু করেছেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো, যে নতুন প্রজন্মের। আপনার একটা কথা স্মরণ রাখতে হবে, গত 16-17 বছর যারা ভোট দিতে পারে নাই, এই নতুন প্রজন্মের যাদের বয়স এখন 28-30-এর মধ্যে, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। এদের ভোটের হিসাব নিকাশ কিন্তু কারো কাছে নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে আগামী নির্বাচনে। যে কথাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যে আগামী নির্বাচনটি এমনটা ভাবলে হবে না যে হেসে খেলে কিন্তু বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, আগামী নির্বাচন কঠিন হবে। তিনি কিন্তু প্রায় প্রত্যেকটি বক্তব্যেই তিনি এই কথাটি বলছেন। আমি মনে করি এটা যথার্থভাবেই বলছেন। এ কারণেই বলছেন, কারণ আমরা যদি সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের একটা রেকর্ড আমরা যদি দেখি, সেটা 2001 সালের নির্বাচনের পরে বাস্তবে কিন্তু জনমতের প্রতিফলনের কোনো
রেকর্ড কিন্তু হাতে নাই। 2008 সালেও কিন্তু নির্বাচনটা ম্যানিপুলেট হয়েছে, তারপরে তো কোনো নির্বাচনই হয়নি। সুতরাং এই নতুন প্রজন্মের ভোটের ব্যালটে গিয়ে তারা কি করবে এই বিষয়টির ব্যাপারে আমি মনে করি যেসব রাজনৈতিক দল আগামী দিনে নির্বাচনে ভালো করার কথা ভাবছে তাদের প্রত্যেকের কিন্তু এই নতুন প্রজন্মের পালসটা সম্পর্কে ভালোভাবে যদি স্টাডি না থাকে তাহলে কিন্তু হিসাব নিকাশে অনেক ভুল হতে পারে। এই জায়গাগুলো আশা করি, আমার বিশ্বাস যে তারা সবাই অনুধাবন করার চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রে পরিশীলিত হওয়ার চেষ্টা করছেন। অনেক বক্তব্য বিবৃতিতে আমরা সেটা কিছুটা আমরা আঁচও করতে পারছি। এটা একটি পজিটিভ দিক আমি মনে করব যে বিপ্লব উত্তর বাংলাদেশের এই চেঞ্জগুলো এটা আরো বেশি বেশি করে বাংলাদেশের মানুষ যারা শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী, দেশপ্রেমিক মানুষ, তারা কিন্তু আরো অনেক বেশি পরিশীলিত রাজনীতি বাংলাদেশে প্রত্যাশা করে। শেষ সময় আসছি, 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চান দুদু ভাই। আমি এইটাই বিশ্বাস করি, মানুষের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। বিএনপি ক্ষমতায় যাবে এটা বলার জন্য কিন্তু আমি রাজনীতি করছি না। আমি চাই যে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করা সেই ক্ষমতাটা ফিরে পায়, এই জাস্ট এটা। আর যারা এই নির্বাচনের বাইরে মনে করছে যে আরও সময় নিলে আরও, আমি মনে করি এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জাস্ট এটা হলো আমার দৃষ্টিভঙ্গি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ জনাব এম আব্দুল্লাহ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।